আজকে আমরা লেকচার 3 জৈব যৌগের নামকরণ শিখব। আজকের লেকচারে মূলত আমাদের সাধারণ পদ্ধতি, উদ্ভূত পদ্ধতি এবং ইউপ্যাক পদ্ধতি 3 ধরনের নামকরণ থাকলে আমরা 2 ধরনের নামকরণের সাথে আজকে আমরা পরিচিত হব। আমরা ক্লাস 9-10-এ কিন্তু ইউপ্যাক পদ্ধতিতে নামকরণ শিখেছি। সাধারণ পদ্ধতি, উদ্ভূত পদ্ধতি কিন্তু আমাদের নামকরণটা পূর্বে থেকে জানা ছিল না। আর এই পদ্ধতিতে নামকরণগুলো সাধারণত আমাদের একাডেমিকে খুব বেশিবার আসে না, তবে একবার এসেছে। আর আমাদের ম্যাক্সিমাম বইগুলোতে কিন্তু এই পদ্ধতিগুলো আলোচনা করা নেই, শুধুমাত্র হাজারি স্যারের বইগুলোতে এই পদ্ধতিতে নামকরণ আলোচনা করা রয়েছে। তবে অ্যাডমিশনে কিন্তু অনেকবার এখান থেকে প্রশ্ন এসেছে। দেখো, তাহলে আমরা আসি সাধারণ পদ্ধতিতে নামকরণ। সাধারণ পদ্ধতিতে নামকরণের ক্ষেত্রে আমরা শুরু করব অ্যালকেন দিয়ে। অ্যালকেনের ক্ষেত্রে আমাদের মূল নামের সাথে আমরা মূল নামের যে যৌগটা আছে সেই মূল নামের সাথে আমরা চিন্তা করব এখানে কয়টা করে শাখা আছে। এই শাখার উপর ভিত্তি করে একে নর্মাল অ্যালকেন অথবা আইসো অ্যালকেন অথবা নিও অ্যালকেন নামে আমরা নামকরণ করব। তাহলে মূল নামে কয়টা, মূল যৌগে কয়টা শাখা আছে তার উপর ভিত্তি করে আমরা নর্মাল অ্যালকেন, আইসো অ্যালকেন বা নিও অ্যালকেন নামে এদের নামকরণ করব। দেখো, তাহলে আমাদের নিয়মটা কি ছিল যে আমাদের অ্যালকেনের প্রথম অংশের যে নাম সেই নাম অনুসারে নামকরণ করতে হবে। কিন্তু কি করতে হবে, আমাদের চেইনের গঠন যদি সরল হয়, সরল বলতে আমাদের প্রত্যেক কার্বনে যদি 2টা করে হাইড্রোজেন থাকে বা তার থেকে বেশি হাইড্রোজেন থাকে তাহলে সেটা হচ্ছে সরল, অর্থাৎ কোনো শাখা থাকা যাবে না। এই টাইপসের অ্যালকেন যদি হয় তাহলে তাকে নর্মাল অ্যালকেন বা এন অ্যালকেন বলবো। আর যদি এমনটা হয় যে আমাদের একটা শাখাযুক্ত অ্যালকেন রয়েছে তবে তার ক্ষেত্রে আমরা বলবো আইসো অ্যালকেন। সেই ক্ষেত্রে আমরা দেখব যে সর্বনিম্ন একটা CH আছে, সর্বনিম্ন একটা CH রয়েছে। আর যদি এমন হয় যে 2টা শাখা রয়েছে তাহলে সেই ক্ষেত্রে দেখব একটা কার্বন থাকবে যে কার্বনে কোনো হাইড্রোজেনই থাকবে না, তাহলে সর্বনিম্ন এমন একটা কার্বন থাকবে যে কার্বনে কোনো হাইড্রোজেন থাকবে না। তাহলে দেখো, আমরা যে উদাহরণগুলো রয়েছে সেগুলোর নামকরণ দেখি। এখানে 1, 2, 3, 4, 5 কার্বনের কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট অ্যালকেন রয়েছে। তাহলে 5 কার্বনের মূল যৌগের নাম হবে পেন্টেন, অ্যালকেনের নাম কি হবে, পেন্টেন। তাহলে আমরা যেহেতু 5 কার্বনের পেন্টেন, এই ক্ষেত্রে নাম লিখলাম পেন্টেন। দেখো, আমাদের নিচের যে যৌগটা আছে এই ক্ষেত্রেও কিন্তু আমাদের 1, 2, 3, 4, 5 আমাদের সকল কার্বনকে কাউন্টিং করতে হবে। সকল কার্বন কয়টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তাহলে এখানেও কিন্তু 5টা কার্বন রয়েছে, তার মানে এই যৌগটার নামও কিন্তু পেন্টেন। এখন কথা হলো, 2টাকে যদি পেন্টেন হয় তাহলে তোমাকে যদি আমি বলি যে পেন্টেনের গঠন লিখো, তাহলে তুমি কোন গঠনটা লিখবা, প্রথম গঠনটা লিখবা নাকি দ্বিতীয় গঠনটা লিখবা? তাই আমাদের প্রথম যৌগের ক্ষেত্রে দেখো কোনো শাখা নাই, তাই এটার নাম হচ্ছে নর্মাল পেন্টেন বা এন পেন্টেন, নর্মাল পেন্টেন বা এন পেন্টেন। দেখো, দ্বিতীয় যৌগে আমার একটা কার্বন আছে যেখানে CH আছে, তার মানে আমাদের বুঝতে হবে এখানে শাখা রয়েছে 2টা। যদি CH থাকে শাখা রয়েছে 2টা, তাহলে এটা হলো আইসোমারিক বা আইসোপেন্টেন, আইসোমারিক বা আইসোপেন্টেন। দেখো, আমাদের এখানে একটা উদাহরণ রয়েছে 1, 2, 3, 4, 5। এই ক্ষেত্রেও কিন্তু 5টা কার্বন, তার মানে এই যৌগটাও কিন্তু পেন্টেন যৌগ। আচ্ছা, তাহলে এই যৌগটাও পেন্টেন যৌগ। কিন্তু এই যৌগের ক্ষেত্রে দেখো আমাদের একটা কার্বন রয়েছে যে কার্বনে কোনো হাইড্রোজেন নাই, তার অর্থ হচ্ছে এখানে শাখা রয়েছে টোটাল 2টা। তাহলে আমাদের নর্মাল ইউপ্যাক পদ্ধতিতে আমরা এখন দীর্ঘ চেইন বাছাই করি, এই ক্ষেত্রে কিন্তু দীর্ঘ চেইন বাছাই করতে হবে না। তবে আমাদের দীর্ঘ চেইনে যেমন পার্শ্বস্থিকলের উপর 2টা শাখা থাকতো, এখানেও কিন্তু 2টা শাখা আমরা ওইভাবে চিন্তা করবো শুধু কার্বনকে রেখে। দেখো, তাহলে এটা আমাদের 5 কার্বনের পেন্টেন, কিন্তু যেহেতু আমাদের 2টা শাখা রয়েছে তার মানে এটা হচ্ছে নিওমারিক বা নিও পেন্টেন। তাহলে অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে আমাদের এই শাখা উপস্থিতি কয়টা তার উপর ভিত্তি করে আমরা এই নর্মাল, আইসো এবং নিও এই শব্দগুলো ব্যবহার করব। আচ্ছা, এবার আসি, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে এই অ্যালকেন থেকে শাখাযুক্ত অ্যালকাইল মূলক থাকে। অর্থাৎ ধরো অ্যালকেনের কোনো হাইড্রোজেন যদি না থাকে তাহলে সেটা অ্যালকাইলযুক্ত শাখা হয়ে যায়। সেই ক্ষেত্রে নামকরণটা কেমন করে করতে হয়, যে ক্ষেত্রে শাখা তৈরি হবে সেই ক্ষেত্রে শাখাতে মূল অ্যালকেনের যে নাম হবে সেই অ্যালকেনের নামের জায়গাতে আমরা বলবো অ্যালকাইল। আমরা শাখা রূপের নাম কি বলবো, অ্যালকাইল, কারণ অ্যালকাইল হচ্ছে মূলক। দেখো, আমাদের কার্বন সংখ্যা 1টা আছে, তাহলে অ্যালকেনের নাম কি হতো, মিথেন। মূল শব্দের নাম হচ্ছে মিথ, অ্যালকেনের যে এন যোগ হয়ে হতো মিথেন। কিন্তু আমাদের শাখাযুক্ত, কারণ আমাদের এখান থেকে একটা হাইড্রোজেন কম আছে, যার কারণে এই শাখাযুক্ত অ্যালকেনটার নাম কি হলো, এই শাখাযুক্ত অ্যালকেনটার নাম হলো মিথাইল। আচ্ছা, এখন আমাদের এই যৌগটার নাম হচ্ছে মিথাইল। যেহেতু এখানে কার্বন সংখ্যা 1টা তাই এন মিথাইলটা লেখার দরকার নাই, কিন্তু কার্বন সংখ্যা যদি বেশি হতো তাহলে কিন্তু আমরা এন মিথাইল নাকি আইসোমিথাইল এটা উল্লেখ করতাম। দেখো,
C2H5 এটাও শাখা আছে, তাহলে এটা হচ্ছে ইথাইল। তাহলে এই ক্ষেত্রেও আমরা এন ইথাইল না আইসো ইথাইল এগুলো উল্লেখ করব না, তার কারণ এই ক্ষেত্রে কার্বন সংখ্যা 2টা, তো আইসো বা নিও হওয়ার কোনো সম্ভাবনা নাই, যেটা হবে সেটা নর্মাল ইথাইলই হবে। দেখো এই ক্ষেত্রে কার্বন সংখ্যা 3টা, 1টা 2টা 3টা, তার মানে এটা হচ্ছে প্রোপাইল। দেখো প্রোপাইল কিন্তু 3 কার্বনের সরল চেইনে থাকতে পারে, আবার একটা শাখাযুক্ত অবস্থাতেও থাকতে পারে, তাই এটার নাম হলো নর্মাল প্রোপাইল বা এন প্রোপাইল। এন প্রোপাইল। দেখো এই যৌগটাও কিন্তু 3 কার্বনের প্রোপাইল, তাহলে 1 কার্বন 2 কার্বন 3 কার্বন, কিন্তু এই যৌগে দেখো CH আছে। CH থাকার শব্দের অর্থ এর একটা পার্শ্ব শিকল আছে, তাহলে আমরা এখানে আইসোমারিক প্রোপাইল বলবো, তাই এই যে আইসোপ্রোপাইল। দেখো আমাদের এই যৌগটা 4 কার্বনের, তাহলে 4 কার্বনের সরল চেইনে আছে, 1 2 3 4, 4 কার্বনের সরল চেইন, 4 কার্বনের মূল যৌগের নাম হচ্ছে বিউটেন, তাহলে আমাদের শাখা আছে বিউটাইল, তাহলে এর নাম হলো নর্মাল বিউটাইল অর্থাৎ এন বিউটাইল। দেখো এটাও কিন্তু 1 2 3 4, এই যৌগটাও কিন্তু 4 কার্বনের যৌগ, তাহলে আমাদের এই যৌগটাও কি হবে? বিউটাইল হবে, যেহেতু এখানে CH আছে। মনে রাখবা এখানে CHটা কিন্তু আলফা কার্বনের সাথে নাই। আলফা কার্বন কি আগের ক্লাসে আমি বলেছিলাম, তাহলে কার্যকরী মূলক যেখানে থাকে তার পাশের কার্বনকে আলফা কার্বন বলে, অর্থাৎ আমাদের কার্যকরী মূলকের অবস্থান কিন্তু এইখানে হতো, তাহলে আমাদের এই কার্বনটার নাম হলো আলফা কার্বন। তাহলে আলফা কার্বন কিন্তু CH2, ওখানে কোনো পার্শ্ব শিকল নাই, কিন্তু আমাদের পরবর্তী কার্বনগুলোতে পার্শ্ব শিকল রয়েছে, তাই এই ক্ষেত্রে আমরা ওই আইসোনিয়ই ব্যবহার করব। আর যদি আমাদের এমনটা হয় যে আলফা কার্বনে পার্শ্ব শিকল রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আইসোনিয় নামটা আমরা ব্যবহার করব না, সেই ক্ষেত্রে আমরা প্রাইমারি সেকেন্ডারি এরকম শব্দগুলো ব্যবহার করব। আমি উদাহরণটা দিচ্ছি। তাহলে এই ক্ষেত্রে দেখো আলফা কার্বনের সাথে কোনো শাখা নাই, আলফা কার্বনের পরের কার্বনের শাখা রয়েছে, তাই এটার নাম হবে আইসোবিউটাইল, যেহেতু 4 কার্বনের বিউটাইল, আইসোবিউটাইল। দেখো আমি আরও উদাহরণ দিচ্ছি। আমাদের এই যৌগটার ক্ষেত্রে দেখো আমাদের এই যৌগটা কিন্তু 4 কার্বনের, তার মানে এটাও কিন্তু বিউটাইল, কিন্তু আমাদের এই বিউটাইলে দেখো আলফা কার্বনের সাথে শাখা আছে। তাহলে আগেরটাকেও যদি আমি বলতাম আইসোবিউটাইল, এটাকেও যদি বলতাম আইসোবিউটাইল, তাহলে তো আমরা নাম থেকে গঠনে যেতে পারতাম না। অর্থাৎ আমি যদি তোমাকে বলতাম আইসোবিউটাইলের গঠন লিখো, তাহলে তুমি কোনটা লিখতা? আগেরটা লিখতা নাকি এটা লিখতা? এই পার্থক্য দূর করার জন্য আমরা এই আলফা কার্বনের সাথে শাখা যদি থাকে তাকে আইসো শব্দ না ব্যবহার করে আমরা ব্যবহার করি সেকেন্ডারি থেকে সেক বিউটাইল বা সেকেন্ডারি বিউটাইল। তাহলে সেকেন্ডারি বিউটাইল অথবা সেক বিউটাইল এই শব্দটা আমরা ব্যবহার করে থাকি। দেখো আমাদের এই যৌগের ক্ষেত্রে এটা হলো আলফা কার্বন। আলফা কার্বনে আমার শাখা রয়েছে 2টা, কারণ সি থাকা অর্থ হচ্ছে পার্শ্ববর্তী 2টা শাখা থাকা। এর 1 2 3 4 এটাও কিন্তু আমাদের 4 কার্বনের বিউটাইল। এখন এই বিউটাইলের নামকরণ তাহলে আমরা কিভাবে করব? এই বিউটাইলের ক্ষেত্রে দেখো আলফা কার্বনেই কিন্তু আমাদের 2টা শাখা রয়েছে, কিন্তু বিষয় হলো কার্বন সংখ্যা যেহেতু 4টা, তাই এই ক্ষেত্রে আমরা কিন্তু সরাসরি নিউমারিক বিউটাইলও বলতে পারি, আবার দেখো আমরা সেকেন্ডারি বিউটাইলও বলতে পারি। তাহলে এই ক্ষেত্রে সেকেন্ডারি বিউটাইলও বলা যাবে, নিউমারিক বিউটাইলও বলা যাবে। তাহলে আমাদের সেকেন্ডারি বিউটাইল বলতে 2টা পার্শ্ব শিকল আছে, তাই সেকেন্ডারি। যদি একটা পার্শ্ব শিকল থাকে আলফা কার্বনে, তাহলে এটা হচ্ছে প্রাইমারি। এইভাবে আমরা সাধারণত শাখার নামকরণগুলো করে থাকবো। এই শাখার নামকরণগুলো আমাদের মেইনলি সাধারণ পদ্ধতিতে যখন জটিলতাপূর্ণ অংশ আছে, তখন জটিলতাপূর্ণ অংশের নাম আমরা এই সাধারণ পদ্ধতিতে করে থাকি। তার মানে ইউপ্যাক পদ্ধতিতে নামকরণের ক্ষেত্রেও কিন্তু আমাদের এই শাখার নামকরণগুলো প্রয়োজন হবে। তাহলে ইউপ্যাক পদ্ধতির নামকরণের ক্ষেত্রে শাখার নামকরণগুলো আমরা পেয়ে থাকবো। আমরা আবার ফিরে যাই, আমরা অ্যালকেনের নামকরণ শিখলাম, এবার আমরা আসি অ্যালকিনের নামকরণ। দেখো অ্যালকেন এবং অ্যালকাইনের নামকরণটা মোটামুটি সিমিলার। তাহলে অ্যালকিনের নামকরণটা আমরা একটু দেখি। অ্যালকিনের ক্ষেত্রে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে। অ্যালকিনের ক্ষেত্রে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে। কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট মূল শব্দের সাথে ইলিন শব্দ যোগ করে আমরা অ্যালকিনের নামকরণ করব। তাহলে অ্যালকিনের নামকরণের ক্ষেত্রে মূল শব্দের সাথে কি যোগ হবে? ইলিন শব্দ যোগ হবে। ইলিন শব্দ যোগ হবে। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, আমাদের দ্বিবন্ধনটা কোথায় অবস্থিত? 1 নম্বর কার্বনে নাকি 2 নম্বর কার্বনে? আমরা নাম্বারিং করে ইউপ্যাক পদ্ধতিতে নামকরণ করি, এখানেও নাম্বারিং করতে হবে, তবে এই নাম্বারগুলা 1 2 3 4 এর পরিবর্তে হবে আলফা বিটা গামা ডেল্টা ইত্যাদি। তাহলে এরকম গ্রিক অক্ষর ব্যবহার করা হবে। তাহলে আলফা বিটা গামা ডেল্টার পরিবর্তে এখানে কি ব্যবহার করা হবে? এরকম গ্রিক অক্ষর ব্যবহার করা হবে। আচ্ছা দেখো এখানে কার্বন সংখ্যা রয়েছে 1 2 3 4। তাহলে আমাদের এই যৌগটা কয় কার্বনের? যৌগটা 4 কার্বনের। যৌগটা কয় কার্বনের? যৌগটা 4 কার্বনের। তাহলে এই কার্বনের ক্ষেত্রে দেখো আমাদের প্রথম কার্বনের সাথেই কিন্তু দ্বিবন্ধন আছে।
প্রথম কার্বনের সাথে দ্বিবন্ধন আছে, তাহলে আমি 1 2 3 পরের পরিবর্তে কি ব্যবহার করব, আলফা বিটা গামা ডেল্টা এরকম শব্দ ব্যবহার করব। ঠিক আছে, তাহলে আলফা বিটা গামা ডেল্টা এরকম শব্দ আমরা ব্যবহার করে নাম্বারিং করব। তাহলে 1 2 3 4 গুলো আমরা ব্যবহার করছি না। দেখো তাহলে আমাদের এই দ্বিবন্ধনটা কোথায় আছে, আলফার সাথেই আছে। আমাদের আলফার সাথে রয়েছে কয় কার্বনের যৌগ, 4 কার্বনের। 4 কার্বনের যৌগের নাম কি, মূল শব্দ হচ্ছে বিউট, তাহলে এর সাথে যোগ করব কি ইলিন। তাহলে আমাদের নামটা কি দাঁড়াচ্ছে, আমাদের নামটা দাঁড়াচ্ছে বিউট যোগ ইলিন, বিউটিলিন। কি বিউটিলিন, আলফা বিউটিলিন। তাহলে দেখো এই যৌগটার নাম আলফা বিউট যোগ ইলিন, তাহলে আলফা বিউটিলিন, আলফা বিউটিলিন। তাহলে আমাদের এই যৌগটা হলো আলফা বিউটিলিন। যদি আমাদের দ্বিবন্ধনটা পার্শ্ববর্তী কার্বনে থাকতো তাহলে নাম হতো বিটা বিউটিলিন, বিটা বিউটিলিন। তবে এই ক্ষেত্রে যে দিক থেকে দ্বিবন্ধন কাছে আমরা কিন্তু নাম্বারিং সেদিক থেকে শুরু করব, যে দিক থেকে দ্বিবন্ধন কাছে নাম্বারিং সেই দিক থেকে শুরু করব। আচ্ছা দেখো এই যৌগটাও 1 2 3 4 4 কার্বনের, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমাদের দ্বিবন্ধন আছে, তাহলে এটাও কিন্তু আমাদের বিউটিলিন। তবে এখানে একটা জটিলতা রয়েছে, এইখানে দেখো আমাদের যদি আমরা এটাকে মূল চেইনের মতো চিন্তা করি, একটা পার্শ্ব শিকল আছে। পার্শ্ব শিকল যদি একটা থাকে তাহলে আমরা আইসো শব্দ যোগ করে কিন্তু নামকরণ করি। এই ক্ষেত্রে তাহলে আমার মূল চেইন কিন্তু 2 কার্বনের হচ্ছে, যেহেতু মূল চেইন 2 কার্বনের, আমি যে দিক থেকে আরম্ভ করি না কেন আমাদের দ্বিবন্ধন কিন্তু আলফাতেই থাকবে। অর্থাৎ আমাদের দ্বিবন্ধন যদি এখানে থাকতো আমি কিন্তু এই দিক দিয়েই শুরু করতাম, দ্বিবন্ধন যদি উপরে থাকতো তাহলে আমি এইখানে আলফা দিতাম, এটাকে বিটা দিতাম। তার অর্থ হচ্ছে যে দিক দিয়ে দ্বিবন্ধন কাছে সেদিক থেকে শুরু, তাই 2 কার্বনের ক্ষেত্রে আলফা বিটা গামা লেখার দরকার নাই। সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র মূল যে নাম সেই নামটাই লিখবো, তাহলে এটা হচ্ছে বিউটিলিন। তবে এখানে যেহেতু একটা পার্শ্ব শিকল রয়েছে তাই এটা কি ধরনের বিউটিলিন, আইসো বিউটিলিন। তাহলে আইসো বিউটিলিন, আইসো বিউটিলিন। এই সাধারণ পদ্ধতির নামকরণগুলো আমাদের যেহেতু প্রচলিত না তাই আমাদের কাছে কঠিন লাগতে পারে, এবং এই নামকরণগুলোর ক্ষেত্রে আমাদের একাডেমিকে খুব বেশি প্রশ্ন আসেনি, কিন্তু তারপরে তোমরা প্র্যাকটিসে রাখবা যেন এই নামকরণগুলো কোথাও আসলে যেন আমরা ভুল না করি। কারণ এই নামকরণগুলো আমাদের আগে থেকে প্র্যাকটিস নাই বিধায় কঠিন লাগতে পারে, কিন্তু বাস্তবে কিন্তু এত বেশি কঠিন না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই সকল ক্ষেত্রে সকল গোত্রের কিন্তু নামকরণ ওইভাবে নাই, কিছু নির্দিষ্ট সমগোত্রকেরই নামকরণ আছে। আবার আরেকটা বড় কথা হলো কার্বন চেইন যে দীর্ঘ হলে নামকরণ করা সম্ভব, এই ক্ষেত্রে হয় না। এই ক্ষেত্রে কিন্তু কার্বন চেইন সবসময় ছোট ছোটই থাকে, কারণ সাধারণ পদ্ধতিতে আমরা ছোট অ্যালকেল বা অ্যালকিন এদের নামকরণই করে থাকি। এবার আসি অ্যালকাইন। অ্যালকাইন বলতে কার্বন কার্বন ট্রিপল বন্ড, এই কার্বন কার্বন ট্রিপল বন্ড যুক্ত অংশকে আমরা বলে থাকি অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন। তাহলে আমরা কার্বন কার্বন 3 বন্ধন বিশিষ্ট অংশকে বলে থাকি অ্যাসিটিলিন। তাহলে আমরা এই অ্যালকাইন যেখানে রয়েছে মানে 3 বন্ধন যেখানে রয়েছে তার পার্শ্ববর্তী 2টা কার্বন সহ আমরা এটাকে ধরে নেব অ্যাসিটিলিন। পার্শ্ববর্তী 2টা কার্বন সহ ধরে নেব অ্যাসিটিলিন। 2 পাশে শাখা থাকবে, শাখাগুলোর নামের পরে বলবো যৌগের নাম অ্যাসিটিলিন, শাখাগুলোর নামের পরে যৌগের নাম কি বলবো, অ্যাসিটিলিন বলবো। আচ্ছা দেখো আমরা এই উদাহরণটা আগে দেখি, এটার নাম হচ্ছে অ্যাসিটিলিন। এক পাশে আছে 1 কার্বন তার মানে মিথাইল, এই পাশে আছে 2 কার্বন তার মানে ইথাইল। তাহলে ইথাইল মিথাইল তারপর অ্যাসিটিলিন। এখানে একটু মনে রাখার বিষয় রয়েছে, নামকরণের সময় অ্যালফাবেটের প্রাধান্য দিব। তাহলে এটা হচ্ছে মিথাইল এম দিয়ে, ইথাইল ই দিয়ে, তাই আমরা কিন্তু ইথাইলকে আগে লিখবো মিথাইলকে পরে লিখবো। তাহলে দেখো এই যৌগটার নাম হলো ইথাইল মিথাইল, আর এই মাঝের অংশের নাম হলো অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন। তাহলে ইথাইল মিথাইল অ্যাসিটিলিন। দেখো আমাদের এই ক্ষেত্রে কোনো পার্শ্ব শিকল নাই, তাহলে এর নাম শুধু অ্যাসিটিলিন, শুধু অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে যে কোনো অ্যালকাইনের নামকরণ করতে পারি। তবে এই ক্ষেত্রে যেহেতু দীর্ঘ চেইন খুব বেশি বড় দেয়া থাকে না পরীক্ষায়, তাই আমাদের তেমন বেশি জটিলতা হওয়ার সম্ভাবনা নেই। এবার আসি অ্যালকোহলের নামকরণ। অ্যালকোহলের কার্যকরীমূলক OH, এই OH যুক্ত কার্যকরীমূলককে আমরা সাধারণত হাইড্রক্সি বলে থাকি। OH বিশিষ্ট কার্যকরী অংশকে কি বলে থাকি, হাইড্রক্সি বলে থাকি। এই যে এটা হচ্ছে হাইড্রক্সি মূলক। এখন এই হাইড্রক্সি মূলকটা যে দিক থেকে কাছে আমরা কিন্তু সেই দিক থেকে নর্মালি কাউন্ট করে থাকি। এই ক্ষেত্রে হাইড্রক্সিল মূলকের পাশে যত
অ্যালকাইল অংশ আছে তার নাম লিখে আমরা বলে দিব অ্যালকোহল। তাহলে হাইড্রক্সি মূলকের পাশে যে যৌগ রয়েছে তাকে অ্যালকাইল মূলক বিবেচনা করে আমরা শুধু অ্যালকোহল নাম বলে দিব। আমি আবার বলছি, তাহলে এই অংশের নাম হচ্ছে হাইড্রক্সি। এটা ব্যতীত পাশের যতটুকু অ্যালকাইল মূলক আছে তার নামের সাথে অ্যালকোহল শব্দ যোগ করে আমরা বলবো পুরো অ্যালকোহলের নামটা। দেখো, তাহলে এর নাম হচ্ছে অ্যালকোহল, এর নাম হচ্ছে 1 কার্বনের মিথাইল। তাহলে এটা হলো মিথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল। তাহলে 1 কার্বন, তাই মিথাইল অ্যালকোহল। আচ্ছা দেখো, এখানে অ্যালকোহল 1 2 3, তার মানে 3 কার্বনের ইথাইল। তাহলে ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল। দেখো, আমাদের এই অংশের নাম হচ্ছে অ্যালকোহল, এটা আমাদের আলফা কার্বন ছিল। তাহলে আলফা কার্বনের সাথে কিন্তু সিএইচ নেই, সিএইচ আছে কি পাশের কার্বনে। আচ্ছা, এবার তাহলে কাউন্টিং করি কয়টা কার্বন, 1 2 3 4, তাহলে আমাদের 4 কার্বনের শাখা। তাহলে দেখো, এখানে যেহেতু আলফা কার্বনের সাথে সিএইচ নেই, সিএইচ আছে পাশের কার্বন, তাহলে আমরা আইসো শব্দ ব্যবহার করব। সেকেন্ডারি পরিবর্তে কি ব্যবহার করব, আইসো শব্দ ব্যবহার করব। তাহলে এটা হলো আইসো বিউটাইল অ্যালকোহল, আইসো বিউটাইল অ্যালকোহল, আইসোবিউটাইল অ্যালকোহল। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, এইখানে এটা হলো অ্যালকোহল। এবার আসি, আলফা কার্বনের সাথেই কিন্তু আমার সিএইচ আছে, আলফা কার্বনের সাথে সিএইচ আছে, তার অর্থ হচ্ছে এখানে আইসো ব্যবহার করা যাবে না, সেকেন্ডারি ব্যবহার করতে হবে। আর দেখো, 1 2 3 4, কয় কার্বনের মূল চেইন, 4 কার্বনের মূল চেইন। তাহলে এটা হচ্ছে বিউটাইল শাখা। কেমন বিউটাইল শাখা, সেকেন্ডারি বিউটাইল শাখা বা সেক বিউটাইল শাখা। আচ্ছা, তাহলে সেক বিউটাইল অ্যালকোহল। দেখো, তাহলে এটা হচ্ছে বিউটাইল, কি বিউটাইল, সেক বিউটাইল। তাহলে সেকেন্ডারি বা সেক বিউটাইল আর এই অংশের জন্য নাম হলো অ্যালকোহল, সেক বিউটাইল অ্যালকোহল। এবার পরেরটা দেখি। দেখো, এই অংশের নাম হচ্ছে অ্যালকোহল, এটা হলো আমার আলফা কার্বন। আলফা কার্বন শুধু সি আছে, তার মানে হচ্ছে 3 ডিগ্রি। এখন দেখো, এই 3 ডিগ্রির ক্ষেত্রে আমরা সাধারণত নিও শব্দ ব্যবহার করি। যেহেতু এখানে মূল কার্বন 4টা, তাই এখানে তুমি নিও বলতে পারো, আবার টারশিয়ারিও বলতে পারো, তবে এই ক্ষেত্রে আমরা নিও ব্যবহার করতে পারি। দেখো, তাহলে নিও বিউটাইল, নিও বিউটাইল আর ওইসের জন্য নাম কি হলো, অ্যালকোহল। তাহলে অ্যালকোহলের নামকরণটা আমরা আশা করছি এই সাধারণ পদ্ধতিতে সলভ করতে পারবো। এবার আমরা দেখি পরের কার্যকরীমূলক জৈব অ্যাসিড। তাহলে এই জৈব অ্যাসিডের নামকরণের ক্ষেত্রে আমাদের জৈব অ্যাসিডটা কোন জাতক থেকে উৎপন্ন হয়েছে বা কোন যৌগ থেকে উৎপন্ন হয়েছে তার উপর ভিত্তিতে কিন্তু নামকরণ করা হয়ে থাকে। তাহলে আমরা একটু জৈব অ্যাসিডের যে রুলসগুলো রয়েছে সেগুলো একটু দেখে আসি। দেখো, জৈব অ্যাসিডের ক্ষেত্রে আমাদের তাহলে এই নামগুলো কি করতে হবে, মুখস্থ করতে হবে। ঠিক আছে, জৈব অ্যাসিডের ক্ষেত্রে আমরা এই নামগুলো কি করব, মুখস্থ করে ফেলবো। তার কারণ আমাদের ওই যে জৈব অ্যাসিডের যে উৎস আছে, উৎসের উপর ভিত্তি করে যেহেতু নামকরণ করা হয়, তাহলে জৈব অ্যাসিডের উৎসের উপর ভিত্তি করে আমাদের নামকরণ করা হবে। দেখো, এই যে 1 কার্বন বিশিষ্ট COOH, এর মূল উৎস হচ্ছে পিঁপড়া। এটা সাধারণত লাল যে পিঁপড়া আছে, লাল পিঁপড়ায় পাওয়া যায়। লাল পিঁপড়ার ল্যাটিন নাম হচ্ছে ফর্মিকা। তাহলে ফর্মিকার জন্য এর নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। তাহলে ফর্মিকায় পাওয়া যায় বিধায় এর নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। তাহলে আমার এই যৌগের নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। আমাদের এই CH3COOH 2 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড, এই যৌগটা সাধারণত ভিনেগারের মধ্যে পাওয়া যায়। তাহলে এই যে ভিনেগারে পাওয়া যায়, ভিনেগারের ল্যাটিন নাম হচ্ছে অ্যাসিটাম, তাই এটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। কার্বন সংখ্যা 3, এটা সাধারণত চর্বিতে পাওয়া যায়। 3 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড পাওয়া যায় চর্বিতে। দেখো, চর্বির নাম হচ্ছে প্রোপায়োনাস, চর্বির ল্যাটিন নাম প্রোপায়োনাস, তাই এর নাম হচ্ছে প্রোপায়োনিক অ্যাসিড, প্রোপায়োনিক অ্যাসিড। 4 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড, এটা দেখো পাওয়া যায় মাখনে, এটা পাওয়া যায় মাখনে। এর ল্যাটিন নাম হচ্ছে বিউটাইরাম, বিউটাইরামের জন্য এটা হচ্ছে বিউটাইরিক অ্যাসিড, বিউটাইরিক অ্যাসিড। আমাদের এই অ্যাসিডের নামগুলো উৎসের উপর ভিত্তি করে মুখস্থ রাখতে হবে, কারণ অনেক ক্ষেত্রে এগুলো MCQতেও আসে,
আবার পাশাপাশি দেখা যাচ্ছে এই জৈব অ্যাসিডের নাম না জানলে আমরা অ্যালডিহাইডের নামকরণও কিন্তু করতে পারবো না, কারণ জৈব অ্যাসিড জাতক থেকে অ্যালডিহাইডের নামকরণ করা হয়ে থাকে। আচ্ছা, তাহলে দেখো আমরা এবার অ্যালডিহাইডের নামকরণ করি। তাহলে 1 কার্বন বিশিষ্ট CH, এটা কিন্তু আমাদের 1 কার্বন বিশিষ্ট অ্যাসিড থেকে আসছে, তার মানে ফর্মিক অ্যাসিড থেকে আসছে, তার মানে এর নাম হচ্ছে ফর্মালডিহাইড। তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো? মূল নিয়মটা হচ্ছে অ্যাসিডের নামের শেষের অংশ একটা বাদ যাবে এবং তার স্থলে কি যোগ হবে? অ্যালডিহাইড যোগ হবে। তাহলে আমাদের ফর্মাল এর সাথে কি যোগ হবে? অ্যালজিহাইড, তাহলে ফর্মালডিহাইড। তাহলে ফর্মালডিহাইড আমাদের এই যে অ্যাসিডের ওইক অ্যাসিডের একটা বাদ যাবে আর এর সাথে যোগ হবে অ্যালডিহাইড। তাহলে 1 কার্বন বিশিষ্ট ফর্মিকা থেকে আসায় ফর্মিক অ্যাসিড ছিল, ফর্মিক অ্যাসিড থেকে এর নামকরণ করা হলো ফর্মালডিহাইড। দেখো 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের নাম, যেহেতু এটা অ্যাসিটিলিন থেকে আসছে, আমাদের অ্যাসিটিক অ্যাসিড থেকে আসছে, তাই দেখো অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড। আচ্ছা, 3 কার্বন বিশিষ্ট যৌগটার নাম হচ্ছে প্রোপায়োনালডিহাইড। আর 4 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের নাম হচ্ছে বিউটাইরালডিহাইড। তাহলে আমরা সবগুলোই কিন্তু অ্যাসিড জাতক থেকে এখানে পেয়েছি। তাহলে এখানে যতগুলো নাম পেয়েছি সবগুলোই কিন্তু অ্যাসিড জাতক থেকে, তাই এই নামগুলো কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। এই নামগুলো পরীক্ষায় আমরা সাধারণত অনেক ক্ষেত্রে দেখব যে ইউপ্যাক পদ্ধতি ব্যবহার না হয়ে এই সকল ক্ষেত্রে ব্যবহার হয়েছে সাধারণ পদ্ধতিতে যে নাম, সেই নামগুলো অনেক ক্ষেত্রে আমরা ব্যবহার দেখব। আচ্ছা, তাহলে আমরা জৈব অ্যাসিড এবং অ্যালডিহাইডের যে নামকরণের অংশটুকু রয়েছে এগুলো মোটামুটিভাবে নিয়মটা একটু মনে রেখে মুখস্থ করে ফেলবো, কারণ এখানে আমাদের মুখস্থ না করলে আমাদের উৎসর যে নামটা, সেই উৎসর নামটা আমরা পারবো না, এবং উৎসের নাম না পারলে কিন্তু আমাদের সাধারণত MCQ টাইপসের যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ দিতে পারবো না। আচ্ছা, এবারে আমরা আসি জৈব অ্যাসিড গেল কিটোন। দেখো এই কিটোনমূলক যদি থাকে তাহলে আমাদের এই অংশকে কি বলতে হবে? এই অংশকে কিটোনই বলতে হবে। এই অংশের নামকে কি বলতে হবে? CO কার্যকরীমূলক কিটোনই বলতে হবে। আচ্ছা, তাহলে কিটোন অংশ থাকার জন্য এর নাম কিটোন। উভয় পাশের যে নাম সেই নামটা অ্যালকাইলে লিখে তারপর লাস্ট কিটোন যোগ করে দিতে হবে। আচ্ছা, তাহলে দেখো এই পাশে 1 কার্বন মিথাইল, এ পাশে 1 কার্বন মিথাইল, তার মানে ডাইমিথাইল, আর এর নাম হচ্ছে কিটোন। তাহলে যৌগটার নাম দাঁড়ালো ডাইমিথাইল কিটোন। তাহলে ডাইমিথাইল কিটোন, ডাইমিথাইল কিটোন। তাহলে এটাও কিন্তু অনেকটা ওই অ্যালকোহলের মতো, ডাইমিথাইল কিটোন, কারণ অ্যালকোহলের কার্যকরী মূলককে আমরা অ্যালকোহল বললাম, বাকি অংশটা অ্যালকাইলে বললাম। এখানেও দেখো কার্যকরী মূলককে আমরা কিটোন বলছি, বাকি অংশকে অ্যালকাইলে বলছি। আচ্ছা, দেখো এবার এই যৌগে এই CO অংশের নাম হচ্ছে কিটোন। এই পাশে আছে 1 কার্বন, এই পাশে আছে 2 কার্বন, তাহলে মিথাইল ইথাইল, মিথাইল ইথাইল। তাহলে আমাদের মিথাইল অংশ M দিয়ে শুরু, ইথাইল অংশ E দিয়ে শুরু। তাহলে এই ক্ষেত্রে নামটা কি হবে? আগে ইথাইলকে লিখবো, তারপর মিথাইলকে লিখবো। তার মানে ইথাইল মিথাইল কিটোন, ইথাইল মিথাইল কিটোন। তাহলে এই যৌগটার নাম দাঁড়ালো ইথাইল মিথাইল কিটোন। তাহলে আমরা এই টাইপসের যৌগগুলোর নামকরণ ঠিক এভাবে সমাধান করতে পারবো, সমস্যা হওয়ার কথা না। এবার আসি ইথার। এই কিটোনের নামকরণের পদ্ধতি, ইথারের নামকরণের পদ্ধতি প্রায় সেম, শুধুমাত্র কার্যকরীমূলক ভিন্ন আর মূল নামটা ভিন্ন, বাকি পদ্ধতি সেম। তার মানে আমি আগে কিটোনে কি করলাম? CO অংশকে কিটোন বললাম। এবার অক্সিজেন অংশকে কি বলবো? যেহেতু অক্সিজেনের কার্যকরী মূলকটা হচ্ছে ইথারের কার্যকরী মূলক, তাই এই অক্সিজেনের উভয় পাশে হাত সহ একে কি বলবো? ইথার বলবো। আর বাকি অংশের নাম ওই যে অ্যালকাইলে লিখবো। আচ্ছা, তাহলে আমি আবার বলছি, আমাদের এই অংশটা হলো ইথার, উভয় পাশে যে শাখা আছে সেগুলোর নাম অ্যালকাইলে লিখবো। 1 কার্বন 1 কার্বন, তার মানে মিথাইল, ডাইমিথাইল। তাহলে এই যৌগের নাম হলো ডাইমিথাইল ইথার, ডাইমিথাইল ইথার। দেখো এই উদাহরণটা দেখো, এটার নাম ইথার, মিথাইল ইথাইল। তাহলে ইথাইল কাকে লিখতে হবে? ইথাইল মিথাইল, ইথাইল মিথাইল ইথার। তাহলে ইথাইল মিথাইল ইথার। আচ্ছা, আমরা এই যৌগটার নামকরণ দেখি। দেখো এটা হচ্ছে ইথার, এ পাশে 2 কার্বন, তার মানে ইথাইল। এই পাশে আছে 1 2 3 কার্বন, তার মানে প্রোপাইল। কিন্তু এই প্রোপাইলে আবার দেখো CH আছে। CH যদি থাকে তার অর্থ হচ্ছে এর পাশের শিকল একটা, পার্শ্ব শিকল যদি থাকে একটা, তাহলে আমরা বলবো আইসোপ্রোপাইল। তাহলে এটা হলো P দিয়ে শুরু আর এটা হচ্ছে E দিয়ে শুরু। দেখো আমরা কিন্তু আইসো মূল শব্দ না,
তাহলে এই জন্য প্রিফিক্স নামটা আমরা কাউন্ট করব না, আমরা শুধু প্রোপাইলের পি এই অ্যালফাবেটটা চিন্তা করব, প্রোপাইলের পি আর ইথাইলের ই, তাই আমরা ইথাইলকে আগে বলবো। তাহলে ইথাইল, ইথাইল, আইসোপ্রোপাইল, আইসোপ্রোপাইল, ইথার। ইথাইল, আইসোপ্রোপাইল, ইথার। তাহলে আমাদের এই যৌগটার নাম ইথাইল, আইসোপ্রোপাইল, ইথার। কারণ শাখার নাম সবসময় কিন্তু আমাদের শাখার সংখ্যার উপস্থিতির উপর লিখতে হবে। এই সকল ক্ষেত্রে যদি শাখার সংখ্যাগুলো অনেক বড় হয়ে যেত তখন কিন্তু আমরা এন বিউটাইল, পেন্টাইল এরকম নাম বলতাম। যদি এদিকে 5টা কার্বন থাকতো তাহলে আমরা বলতাম এন পেন্টাইল মিথাইল, এন পেন্টাইল ইথার, এভাবে নামকরণগুলো করতাম। তার মানে আমরা কার্বন সংখ্যা ছোট থাকার কারণে কিন্তু এখানে আইসোনিয় ব্যবহার করিনি, কিন্তু এখানে কার্বন সংখ্যা বড় রয়েছে 3টা, তাই আমরা আইসোনিয় শব্দটা ব্যবহার করেছি। এবার আসি অন্যান্য যৌগের যে নামকরণগুলো রয়েছে, অন্যান্য যৌগের নামকরণগুলো একটু দেখি। তাহলে অন্যান্য যৌগের নামকরণের ক্ষেত্রে আমাদের আমাদের অ্যামিন বা দেখা যাচ্ছে হ্যালাইড, এদের নামকরণগুলোই সাধারণত থাকে। দেখো আমাদের এই যে অন্যান্য যৌগের যে নামকরণগুলো রয়েছে, এখানে রয়েছে আয়োডিন, আয়োডিন থাকা এর নাম হচ্ছে আয়োডাইন, আয়োডিন থাকলে কি বলতে হবে? আয়োডাইন বলতে হবে। তাহলে এই পাশে কি আছে? 2 কার্বনের ইথাইল, তাই ইথাইল আয়োডাইন। তাহলে আমাদের আয়োডিন থাকলে যে আয়োডাইন বলতে হবে এটাই শুধু মনে রাখতে হবে, আয়োডিন থাকলে আয়োডাইন। দেখো এটা হচ্ছে NH2 মানে অ্যামিনের কার্যকরী মূলক, তাই এখানে অ্যামিন শব্দটাই ব্যবহার করব। 3 কার্বন, একটা CH আছে, তাহলে আইসোপ্রোপাইল, এই যে আইসোপ্রোপাইল অ্যামিন, আইসোপ্রোপাইল অ্যামিন। আমাদের ব্রোমিন আছে, তাহলে এখানে বলতে হবে ব্রোমাইড, ব্রোমিন থাকার জন্য বলতে হবে ব্রোমাইড। 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, যেহেতু 3 কার্বনের মধ্যে কোনো শাখা নাই তার মানে এন প্রোপাইল, এই যে এন প্রোপাইল ব্রোমাইড। তাহলে এই ব্রোমাইডটা হচ্ছে এন প্রোপাইল ব্রোমাইড। আমরা এইভাবে নামকরণগুলো করে থাকি। তাহলে এই পদ্ধতিগুলো সাধারণত সাধারণ পদ্ধতি নামে পরিচিত। এই সাধারণ পদ্ধতিতে নামকরণ পরীক্ষায় সবচেয়ে বেশিবার আসে। আর সাধারণ পদ্ধতিতে নামকরণগুলো যেহেতু আমাদের একাডেমিকে অলরেডি পরীক্ষায় আসছে, তাই তোমাদের এই টপিক্সটা স্কিপ করার কিন্তু সুযোগ নাই। আর যাদের পরবর্তী মেডিকেল প্ল্যান আছে বা ভার্সিটি প্ল্যান আছে বা ইঞ্জিনিয়ারিং প্ল্যান আছে তাদের তো স্কিপ করার কোনো প্রশ্নই আসছে না। এবার আমরা চলে যাব উদ্ভূত পদ্ধতিতে নামকরণ। এই উদ্ভূত পদ্ধতিতে নামকরণ আসলে মূলত আমাদের যৌগের যে আদি জাতক, সেই আদি জাতকের নাম অনুসারে হয়ে থাকে। তবে এখানে একটা সুবিধা হলো অ্যালকেন এবং আমাদের অ্যালকোহল এই 2টা ব্যতীত অন্য কারো নামের ক্ষেত্রে এই উদ্ভূত পদ্ধতি প্রচলিত না। দেখো আমরা প্রথমত আসি অ্যালকেনের নাম। তাহলে অ্যালকেনের নামটা কিভাবে আমরা করব? এই অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে আমাদের অ্যালকিনের ক্ষুদ্রতম একক মিথাইল আগে খুঁজতে হবে। তারপর মিথাইলটাকে কি করব? আমাদের মূল একক ধরে বাকি চারপাশে যতগুলো শাখা আছে সবগুলোকে ডাইমিথাইল, টাইমিথাইল আকারে নামকরণ করব। তাহলে আমার ফার্স্ট কাজ হলো যৌগের কেন্দ্রীয় মিথাইল খুঁজতে হবে, যৌগের কেন্দ্রীয় মিথাইল খুঁজতে হবে। অর্থাৎ একাধিক কার্বন বিশিষ্ট অংশ থাকলে মাঝের যে মিথাইলটা সেটাকে আমরা খুঁজবো। তারপরে পার্শ্ববর্তী যতগুলো মিথাইল আছে তাদের নাম ডাইমিথাইল, টাইমিথাইল ইত্যাদি আকারে রাখবো। দেখো উদাহরণটা দেখো, এখানে কার্বন সংখ্যা 2টা, তাহলে কেন্দ্রে কেউ নাই, তার মানে যে কোনো একটাকে আমি কেন্দ্রীয় মিথাইল ধরতে পারলাম। আর এটা হচ্ছে আমার মূল মিথাইল অংশের যেহেতু মূল চেইন, তাই এটার নাম বলবো মিথেন, আর অপরটাকে শাখা হিসেবে বলবো মিথাইল। আমি আবার বলছি, আমাদের 2টা কার্বন আছে, তাই 1 কার্বনকে কেন্দ্রীয় ধরলাম, দিয়ে মূল চেইন অ্যালকেনের ধরে মিথেন বলবো, আর অপর অংশকে শাখা হিসেবে ধরে বলবো মিথাইল। তাহলে মিথাইল মিথেন, মিথাইল মিথেন। দেখো তাহলে আমাদের এই যৌগের নাম হলো মিথাইল, 1 কার্বনকে মূল চেইন ধরেছি তাই মিথেন। দেখো আমাদের এই যৌগটা 3 কার্বনের, তাহলে মাঝের কার্বনকে আমরা মূল চেইনের ক্ষুদ্রতম একক ধরলাম মিথাইল রূপে। এই যে CH2 এটা হচ্ছে আমার মিথেন, এটা হচ্ছে মূল চেইনের মিথেন। তাহলে এই পাশে আছে একটা শাখা, এই পাশে আছে একটা শাখা, তাহলে শাখাগুলো সবসময় 1 কার্বনের, তাই মিথাইল কয়টা মিথাইল আছে? 2টা, ডাইমিথাইল, আর মূল অংশের নাম হচ্ছে মিথেন। অর্থাৎ ডাইমিথাইল মিথেন, ঠিক আছে? এটা হলো আমাদের যৌগের নাম ডাইমিথাইল মিথেন। দেখো আমাদের এই যৌগে কার্বন সংখ্যা 5টা, কিন্তু আমাদের কেন্দ্রের বা মাঝের কার্বনকে কাউন্টিং করতে হবে। তাহলে মাঝের কার্বন এই যে এই কার্বনকে আমরা ধরবো মিথেন,
তাহলে একটা মিথাইল, দুইটা মিথাইল, তিনটা মিথাইল, চারটা মিথাইল, তার মানে টেট্রামিথাইল। তাহলে যৌগটার নাম হলো টেট্রামিথাইল, মূল যৌগের নাম মিথেন। তাহলে সবসময় ক্ষুদ্রতম একক হিসেবে আমরা মিথেনকে কাউন্ট করছি। দেখো এই ক্ষেত্রে মাঝের অংশ হচ্ছে এইটা, মাঝের কার্বন মিথেন, একটা, দুইটা, তিনটা, তাহলে কয় মিথাইল? ট্রাইমিথাইল। ট্রাইমিথাইল, ট্রাইমিথাইল মিথেন। তাহলে এই যৌগের নাম হলো ট্রাইমিথাইল মিথেন। এইভাবে আমরা উদ্ভূত পদ্ধতিতে অ্যালকিনের নামকরণ করতে পারি। তাহলে এই অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে দেখো মিথেন আর মিথাইল এটা ছাড়া কিন্তু অন্য কোনো শব্দ নাই, কারণ আমাদের অ্যালকেনের ক্ষেত্রে এখানে ক্ষুদ্রতম একককে আমরা ধরেছি এক কার্বনের। ক্ষুদ্রতম একক কত কার্বনের? এক কার্বনের। তাই আমাদের আদি জাতক হিসেবে ওই শুধু মিথাইলমূলক বা মিথেনমূলককে আমরা চিন্তা করে থাকি। এবার আসি অ্যালকোহলের নামকরণ। এই অ্যালকোহলের নামকরণটা একটু ভিন্ন টাইপসের। দেখো অ্যালকোহলের সাথে যে কার্বন আছে সেই অংশ সহ আমাদের ওইসের নাম হলো কার্বিনল। অ্যালকোহলের সাথে কার্বনযুক্ত অংশ সহ বাকি অংশকে কি বলতে হবে? কার্বিনল বলতে হবে। আচ্ছা, আর বাকি যে শাখাগুলো থাকবে তাকে অ্যালকাইল রূপে নামকরণ করতে হবে, অর্থাৎ অ্যালকাইল কার্বিনল। অ্যালকাইল কার্বিনল। দেখো তাহলে আমরা কার্বন বিশিষ্ট অ্যালকোহলের সাথে একটা কার্বনযুক্ত অংশের নাম দিলাম কার্বিনল, এই পাশে এক কার্বন আছে তার মানে মিথাইল, তাহলে নাম হলো মিথাইল কার্বিনল। মিথাইল, মিথাইল কার্বিনল, মিথাইল কার্বিনল। দেখো আমাদের এই ক্ষেত্রে ওএইচের সাথে কার্বনকে একত্রিত করে নাম দিলাম কার্বিনল। কার্বন আছে একটা, দুইটা, তাহলে এটা হলো ইথাইল কার্বিনল। ইথাইল কার্বিনল, ইথাইল কার্বিনল। দেখো এই ক্ষেত্রে সিএইচ আর ওএইচ একত্রিত, মানে OH এর সাথে CH কে একত্রিত করে নিলাম কার্বিনল। এই পাশে আছে মিথাইল, এই পাশে আছে ইথাইল। তাহলে ইথাইল আগে লিখব, নাম হবে ইথাইল মিথাইল কার্বিনল। ইথাইল মিথাইল কার্বিনল। দেখো আমাদের এই অংশে OH এর সাথে একটা CH রেখে কার্বিনল, একটা মিথাইল একটা মিথাইল, তার অর্থাৎ ডাইমিথাইল, ডাইমিথাইল কার্বিনল। এইভাবে সাধারণত আমরা উদ্ভূত পদ্ধতিতে অ্যালকোহলের নামকরণ করে থাকি। তাহলে আমরা দেখো এখানে কিন্তু উদ্ভূত পদ্ধতিতে শুধুমাত্র অ্যালকেন আর অ্যালকোহলের নামকরণই করব। তোমাদের এই পার্থক্যটা কিন্তু মনে রাখতে হবে, অর্থাৎ আমাদের অ্যালকিনের নামকরণের ক্ষেত্রে কখন কার্বিনল, কখন আমাদের অ্যালকোহল শব্দ ব্যবহার, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। কারণ আমাদের পদ্ধতি যদি বলে দেয় সাধারণ, তাহলে তুমি আবার লিখে ফেলছো কার্বিনল, তাহলে ভুল হয়ে যাবে। এই জন্য কোন পদ্ধতিতে কোন শব্দটা ব্যবহার করবে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর তোমাদের কাছে যাদের লেকচার শিট রয়েছে, তোমরা লেকচার শিট দেখে এই অংশটা একটু পড়ে ফেলবা। ক্লাস লেকচার 3-তে এই টপিক্সটা রয়েছে, বাসায় একটু প্র্যাকটিস করবা। আশা করছি এই প্রবলেমগুলো বা এই টপিক্সের প্রবলেমগুলো তোমরা সলভ করতে পারবা। আর এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে সেই উদাহরণগুলোই পড়বা, এর বাইরে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা নেই। এর মধ্যে থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে যদি পরীক্ষায় এই টপিক্স থেকে প্রশ্ন দেয়। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।